Hello everyone, Assalamu alaikum. This is Tariq Hassan. I'm a professional IELTS trainer and welcome to my 5th video on IELTS writing module. আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বডি পার্টস লিখতে হয় অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপ এস এর জন্য. Alright, that's our class index and we're going to make 35 videos on IELTS writing module only. আর এই ইন্ডেক্সটা আমি দিয়ে রাখবো ভিডিওটির ডেসক্রিপশন অংশে সো দ্যাট আপনারা দেখে নিতে পারেন কবে কোন ক্লাসটি আমরা কভার করতে যাচ্ছি. Alright, so let's get started. আমরা শুরুতেই একটি স্যাম্পল অ্যান্সার দেখব এবং সেই সঙ্গে দেখব যে আমরা কোন অংশটা আজকে শিখতে যাচ্ছি. আমরা আজকে শিখতে যাচ্ছি এই অংশটুকুন. ওকে, বডি পার্ট 1. সো দিস ইজ বডি পার্ট 1 অ্যান্ড দ্যাট ইজ বডি পার্ট 2. আমরা সেই সঙ্গে কনক্লুশনটাও কীভাবে লিখতে হবে সেটাও শিখব. অ্যান্ড দ্যাটস দি ইন্ট্রোডাকশন পার্ট, যেটা নিয়ে আমি লাস্ট কয়েকটি ক্লাসে কথা বলেছি. সো আগের ক্লাসগুলো যারা এখনও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব ওই ক্লাসগুলো দেখে আজকে ক্লাসটি দেখেন. সেক্ষেত্রে যেটা হবে যে আপনি খুব মিনিংফুলি কানেক্ট করতে পারবেন আজকের লেকচারের সঙ্গে. ওকে, সো লেটস স্টার্ট. আমরা শুরুতেই শিখব হচ্ছে ফরম্যাট. দিস ক্লাস ফরম্যাট ইজ রেকমেন্ডেড বাই ব্রিটিশ কাউন্সিল. আচ্ছা, একটু ব্যাপারটা ব্যাখ্যা করে একটু বুঝিয়ে বলি যে এই ফরম্যাটটা কী. যেমন অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা যখন বডি পার্ট লিখবো সেক্ষেত্রে কি এটা র্যান্ডমলি লিখতে পারবো, যা খুশি তাই লিখতে পারবো, নাকি এর জন্য কোনো সার্টেন স্ট্রাকচার বা ফরম্যাট আছে? ওয়েল, দেয়ার ইজ এ ফরম্যাট টু রাইট দ্য বডি পার্ট. আমরা যেমন অ্যাপ্লিকেশন লিখি এসএসসি বা এইচএসসি লেভেলে একটা সার্টেন স্ট্রাকচার কিন্তু মেনটেন করে লিখতাম, রাইট? সো ওরকম বডি পার্টও একটা স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে, না হলে কিন্তু আপনার স্কোর ফল করার সম্ভাবনা অনেক অনেক বেশি. সো আমরা এটা খুব ভালো করে বুঝে নিই যে এই ফরম্যাটটা কী. সো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, উইল হ্যাভ টু গিভ আ মেইন আইডিয়া ইন দ্য ফার্স্ট সেন্টেন্স. স্টেপ 2তে আমরা এক্সপ্লেন করবো আমাদের মেইন আইডিয়াকে. স্টেপ 3তে আমরা এক্সাম্পল দিব অ্যান্ড এই এক্সাম্পলটা রেলেভেন্ট হতে হবে টু আওয়ার মেইন আইডিয়া. স্টেপ 4-এ হচ্ছে উইল হ্যাভ টু গিভ অ্যান অ্যাডিশনাল অর এক্সট্রা আইডিয়া. লক্ষ্য করেন বলা হচ্ছে নট অলওয়েজ ম্যান্ডেটরি, বাট তাহলে কখন ম্যান্ডেটরি হবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি. যদি কোয়েশ্চেনে মানে কোয়েশ্চেনটাতে এরকম বলা থাকে যে হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস, লক্ষ্য করুন প্লুরাল ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস প্লুরাল বলা আছে, সেক্ষেত্রে আমাদের স্টেপ 4টা ম্যান্ডেটরি হয়ে যাবে. আমি লেখার সময় আরও ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়ে বলবো, সো স্টে উইথ মি. স্টেপ 5 আমাদের একদমই প্রয়োজন নাই এই টাইপের এসের জন্য, অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসের জন্য আমাদের স্টেপ 5 একদমই প্রয়োজন নাই. তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়ে লেখা শুরু করব. সো দ্যাটস আওয়ার কোয়েশ্চেন. সবাই আমার সঙ্গে পড়ে ফেলবেন. আমি রেকমেন্ড করি স্টুডেন্টদেরকে রিয়েল আইএলটিএস কেসে পরীক্ষার সময় অন্তত 3 থেকে 4 বার পড়ে নিতে কোয়েশ্চেনটা, এবং পড়া শেষ হলে সঙ্গে সঙ্গে যাতে তারা মেইন পয়েন্টগুলো বা কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করে ফেলে. বিকজ সামটাইমস ইটস লাইক ওকে আমি কনফিউজড হয়ে যেতে পারি, কোয়েশ্চেনটা যদি একটু ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে মেইন পয়েন্ট থেকে আমি যে কোনো সময় ডিরেল করতে পারি, আমি অফ টপিক চলে যেতে পারি. সো এই জন্য আমরা সবসময় যেটা করব, কোয়েশ্চেনটা পড়বো 2 থেকে 3 বার এবং আন্ডারলাইন করে ফেলবো যে মেইন থিমটা কী কোয়েশ্চেনের. যেমন এই কোয়েশ্চেন পড়ে আমরা বুঝতে পারছি মোর অ্যান্ড মোর পিপল আর বাইং রেডি টু ইট ফুডস ইনস্টিড অফ কুকিং দেমসেলভস. খুবই সহজ. তারপরে আমরা একটু আন্ডারলাইন করে নিই, এখানে মেইন পয়েন্টটা হচ্ছে বাইং রেডি টু ইট ফুডস ইনস্টিড অফ কুকিং দেমসেলভস, এইটুকু হচ্ছে আমাদের মেইন পয়েন্ট. সো লেটস আন্ডারলাইন. এখন চাওয়া হচ্ছে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড disadvantages. Anyway, কোয়েশ্চেনটা কিন্তু এভাবেও চাইতে পারে ডাজ দিস ডেভেলপমেন্ট হ্যাজ মোর অ্যাডভান্টেজ অর মোর ডিসঅ্যাডভান্টেজ, অথবা চাইতে পারে ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দি ডিসঅ্যাডভান্টেজেস. তাহলে ডিফারেন্সটা কোথায়? যদি এভাবেই কোয়েশ্চেনটা আমাদের কাছে চায় যে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে আমাদেরকে কোনো অপিনিয়ন দিতে হবে না. বাট যদি এভাবে চাই ডাজ দিস ডেভেলপমেন্ট হ্যাজ মোর অ্যাডভান্টেজ অর মোর ডিসঅ্যাডভান্টেজ, সেক্ষেত্রে আমাদের কাছে ক্লিয়ারলি চাওয়া হচ্ছে এর সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি, তার মানে আমাদের সেক্ষেত্রে অপিনিয়ন দিতে হবে. তাহলে আমরা লেখা শুরু করি. দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন পার্ট, বাট এটা নিয়ে আজকে আলোচনা করবো না. আমি ফার্স্ট ফিউ ক্লাসেসে সেটা নিয়ে কথা বলেছি. ওয়ান্স এগেন সেগুলো ওই ক্লাসগুলো দেখে নিয়ে যদি আজকের ক্লাসটি আপনারা দেখেন তাহলে কিন্তু লেকচারটা আপনার জন্য অনেক সহজ হবে. সো আমরা তাহলে লিখতে শুরু করব. আমাদের বডি 1-এ ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা অ্যাডভান্টেজ দিয়ে শুরু করব. তাহলে আমরা একটু ব্রেইন স্টর্মিং করে নিই. আমাদের কোয়েশ্চেনটা বলছে, আমরা কোয়েশ্চেনটা আবার একবার করে পড়ি. কোয়েশ্চেনটা বলছে যে এখন মোর অ্যান্ড মোর পিপল তারা রেডি টু ইট দে আর ইটিং রেডি টু ইট ফুডস ইনস্টিড অফ কুকিং দেমসেলভস. তাহলে এর সুবিধা কী? তো আমরা যদি একটু ব্রেইন স্টর্মিং করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে যে সুবিধা আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে এই ফুডগুলো রেডি টু ইট ফুডস আমাদের কী করে,
সময় বাঁচায়, ইট সেভস টাইম। সো এই কথাটাই আমরা এখানে গুছিয়ে লিখব। টু বিগিন উইথ, রেডিমেড ফুডস আমরা যে সিনোনিম করেছে, রেডিমেড ফুডস সার্টেনলি জেনারেলি সেভ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্টিভ টাইম। আমরা যদি জেনারেলাইজ করে লিখতে চাই আমাদের কথাটা জেনারেলি ইউজ করতে পারি, অথবা সার্টেনলিও লিখতে পারি। যদি আমরা সার্টেন একটা অর্থাৎ স্টেটমেন্টে আমাদের কনফিডেন্সটাকে ভিজিবল করতে চাই, তাহলে আমরা এই ওয়ার্ডটা নিয়ে আসতে পারি, সার্টেনলি। এনিওয়ে, এই ধরনের ওয়ার্ড নিয়ে আমি ডিফারেন্ট একটা ক্লাস করব, আমি একটা ক্লাস মেক করবো, একটা টিউটোরিয়াল মেক করবো, সো দ্যাট আপনারা বুঝতে পারেন কখন কী ধরনের অ্যাডভার্বসগুলো, এই ধরনের অ্যাডভার্বসগুলো লিখতে হবে। এনিওয়ে, সো আমরা এখানে লিখলাম ক্লিয়ার করে, টু বিগিন উইথ রেডিমেড ফুড সার্টেনলি জেনারেলি হ্যাভ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্টিভ টাইম। স্টেপ 2তে আমাদের কাজ হচ্ছে এক্সপ্লেন করব আমাদের যে মেন আইডিয়াটি আছে যে কিভাবে সময় বাঁচায়। সো এখানে এক্সপ্লেন করার ক্ষেত্রে অনেকেই স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে আমরা কিভাবে এক্সপ্লেন করব। আমার অ্যান্সারটা হচ্ছে এই ক্ষেত্রে খুব সহজ করে, একেবারে সাবলীল করে অ্যান্সার করবেন। আমি মাঝে মাঝে এভাবেও এক্সপ্লেন করবেন। সো আমি এভাবে মাঝে মাঝে বলি যে এমনভাবে এক্সপ্লেন করবেন যে আপনার রিডার্স হচ্ছে ক্লাস 5-এ পড়ো একটা বাচ্চা, খুব সহজ করে তাকে বুঝিয়ে বলা। সো ইন দ্যাট কেস আমরা একদম সহজ করে বুঝিয়ে বলছি কিভাবে আমরা এক্সপ্লেন করব। আমরা বলছি যে one has to go to shop to buy ingredients and then cook, then clean and cook, which consumes quite a lot of time. One has to do the dishes as well while cooking at home. Whereas we can simply go to the restaurant and grab the foods and can utilize this time for more productivity. সো আমরা এখানে খুব সহজ করে বুঝিয়ে বললাম যে আসলে বাসায় রান্না করলে কী হবে, আমাদেরকে বাজারে যেতে হবে, কিনতে হবে, পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, এরপর হচ্ছে ডিশেসগুলো পরিষ্কার করতে হবে। সো এটা অল টুগেদার কনজিউমস আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম। কিন্তু আমরা যখন রেডি টু ইট ফুড খাচ্ছি তাহলে এই কাজগুলো করতে হচ্ছে না, এবং এই সময়টা আমরা প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারছি। সো আমরা কিন্তু সহজ করে একেবারে আমার মতো করে, অর্থাৎ আমার মতো করে বলতে বোঝাচ্ছি যে আমি কি ফিল করছি এই সার্টেন এই সিচুয়েশনে, আমি যে অর্থাৎ আমি যে রিয়ালাইজ করছি যে পয়েন্টটা, ওইটাই হচ্ছে আমার এক্সপ্লেনেশন। সো এই ক্ষেত্রে আমি আইএলটিএস ক্যান্ডিডেটসদেরকে রিকোয়েস্ট করবো বা রেকমেন্ড করবো যে ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্য আইডিয়াস, কারণ আমরা সবসময় খুব বেশি কনফিউজ থাকি যে আমি যে আইডিয়াটা দিতে যাচ্ছি সেটা হোক মেন আইডিয়া বা এক্সপ্লেনেশন, এই যে আমি লিখতে যাচ্ছি আমার এই কথাগুলো, এই লেখাগুলো কি ঠিক আছে নাকি আরও বেশি রিচ করা যেত বা আরও বেশি ডিফারেন্ট করা যেত। ইনফ্যাক্ট ডোন্ট ইউ এভার ওয়ারি অ্যাবাউট ইট অ্যাট অল। আপনাকে লজিক্যালি লিখতে হবে। সো আইডিয়াসগুলোকে অতটা এক্সটিক করার কোনো প্রয়োজন নাই। আপনার আইডিয়াসটা খুব সাধারণ হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক কীভাবে এস্টাবলিশ করছেন, কীভাবে লিখছেন, কীভাবে অর্গানাইজড ওয়েতে সেটাকে ডিসক্রাইব করছেন, দ্যাট পার্ট ম্যাটার্স। যে আপনার গ্রামারগুলো ঠিক আছে কিনা, ভোকাবুলারি চয়েসগুলো ঠিক আছে কিনা, এই ধরনের ব্যাপার। এনিওয়ে, তো আমরা স্টেপ 3-তে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেবো, যেটা বলেছি আমাদের এক্সাম্পলটা হতে হবে মেন আইডিয়ার সঙ্গে রেলেভেন্ট। এখানে আমরা বলেছি ফর এক্সাম্পল a major share of working people prefer to have takeaway foods simply because they can save productive time. সেখানে আমরা এক্সাম্পল দিয়ে বলছি যে এখন মেজর শেয়ার অফ ওয়ার্কিং পিপল তারা টেকওয়ে ফুডস, টেকওয়ে হচ্ছে রেডি টু ইট ফুডসের একটা সিনোনিম, ওকে, টেকওয়ে। সো টেকওয়ে ফুডস প্রেফার করছে বিকজ দে ক্যান সেভ প্রোডাক্টিভ টাইম। এরপর স্টেপ 4-এ যেহেতু আমাদেরকে এখানে বলেছে অ্যাডভান্টেজেস ওর ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে এখানে আমাদেরকে এটা স্টেপ 4টা ম্যান্ডেটরি হয়ে যাবে, যেটা বললাম যে আমি লেখার সময় বুঝিয়ে বলবো। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আরেকটি সুবিধা, আমাদেরকে আরেকটি অ্যাডভান্টেজ এখানে মেনশন করতেই হবে, বিকজ দ্যাট ইজ নাও আ রিকোয়ারমেন্ট ফর দ্য কোয়েশ্চেন। সো এই বিষয়টা কিন্তু আমাদেরকে নোট রাখতে হবে। যদি আমরা এখন এই স্টেপ 4 অর্থাৎ আরেকটি সুবিধা, আরেকটি অ্যাডভান্টেজ না লিখি তাহলে কি হবে, এর জন্য কি পেনাল্টি হবে? অফকোর্স, এর জন্য আমাদেরকে উইল হ্যাভ টু লুজ দি স্কোর ফর দ্যাট। সো কিপ দ্যাট ইন মাইন্ড, ওকে। সো এখন আমরা আরেকটি সুবিধা দিতে যাচ্ছি, সেই সুবিধাটা কি? সেই সুবিধাটা হচ্ছে আমরা এখানে লিখেছি যে moreover one can also experience a wide range of food choice while consuming takeaway foods। অর্থাৎ এখানে আমরা বলছি যে আমরা যদি টেকওয়ে ফুডস খাই তাহলে আমাদের কি হয়, আমরা ওয়াইড রেঞ্জ অফ ফুড খাওয়ারও সুযোগ হচ্ছে, কিন্তু বাসায় তো সেটা সম্ভব হয় না, একজন মানুষ কয় রকমের খাবারের রান্না করতে পারে। সো এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে এসেছি। এনিওয়ে, এখানে কিছু কিছু ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, আই মিন moreover, ফর এক্সাম্পল, ইন এক্সপ্লেনেশন, এই যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো, এগুলোকে বলা হয় আইএলটিএসের ভাষায় বলা হয় হচ্ছে কোহিসিভ ডিভাইসেস বা কোহিশন। আমরা সাধারণ মানুষ চিনি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা ট্রানজিশন ওয়ার্ডস নামে। সো এই ওয়ার্ডসগুলোর বা এই ফ্রেজগুলোর উপর ডিফারেন্ট একটা ক্লাস আমি মেক করব, সেখানে শুধুমাত্র কখন কী ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশন ওয়ার্ড ইউজ করতে হবে সেটা আপনারা শিখতে পারবেন। এনিওয়ে, আপনারা চাইলে ইন্ডেক্স থেকে দেখে নিতে পারেন কবে এই ক্লাসটা হতে যাচ্ছে।
সো বডি টু, আমরা বডি টুতে অর্থাৎ আমাদের বডি ওয়ান শেষ হয়ে গেল, আমরা এখন বডি টু লিখবো, বডি টুতে অ্যাডভান্টেজ লিখবো। সো বডি ওয়ানে অ্যাডভান্টেজ, বডি টুতে ডিসঅ্যাডভান্টেজ, সরি বডি টুতে হচ্ছে আমরা ডিসঅ্যাডভান্টেজ লিখবো। এনিওয়ে, সো স্টেপ ওয়ান আমরা শুরু করছি যথারীতি, ফরম্যাটটা যেহেতু একই রকম হবে, আমরা স্টেপ ওয়ানে আমরা একটা মেন আইডিয়া দিব এখানে। তো চলুন আমরা একটু ব্রেন স্টর্মিং করে নিই। রেডি টু ইট ফুড খাওয়ার অসুবিধা কী? তো আমি যদি এই সিচুয়েশনে নিজেকে বসাই, ব্যাপারটা এরকম যে আমি যদি সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে থাকি বা রেডি টু ইট ফুড খেতে থাকি, সেক্ষেত্রে কী হবে? অফকোর্স আমি হেলথ প্রবলেমে পড়ে যাবো, বিকজ এই ফুডগুলো কি এটা হেলথ প্রবলেম কজ করে। সো এই কথাটাকে আমরা জাস্ট খুব সহজ করে নিয়ে এসেছি, আমরা এখানে ট্রানজিশন ওয়ার্ড হিসেবে ইউজ করেছি হাউএভার। কেন করলাম? কারণ হচ্ছে আগের প্যারাগ্রাফটা ছিল অ্যাডভান্টেজ মানে সুবিধা, সো এখানে যেহেতু অসুবিধা, তার মানে এই প্যারাগ্রাফটা হচ্ছে কন্ট্রাস্টিং প্যারাগ্রাফ আগের প্যারাগ্রাফের সঙ্গে। সো আমরা স্টার্ট করেছি হাউএভার দিয়ে। এনিওয়ে, এই ওয়ার্ডগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করতে যাচ্ছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ইন্ডেক্সে দেওয়া আছে কবে এই ট্রানজিশন বা লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে ক্লাসটা হতে যাচ্ছে। সো এই ক্লাসটা হচ্ছে কোহেসিভ ডিভাইসেস নামে, আপনারা ইন্ডেক্স থেকে দেখে নিতে পারেন। এনিওয়ে, তো আমরা তাহলে এই অসুবিধাটি লিখি, অসুবিধাটা এখানে গুছিয়ে নিয়ে আসলাম। হাউএভার, takeaway foods are known to or admittedly cause a lot of health hazards, especially obesity. লক্ষ্য করবেন আমরা এখানে যে কাজটা করেছি, আমরা এই হেলথ প্রবলেমটাকে আরেকটু প্রিসাইজ করে একটা আইডিয়া নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওবিসিটি তৈরি করে। আচ্ছা, এখন আমরা ব্যাখ্যা করব। সো ব্যাখ্যাতে আমরা বলছি যে দিস ইজ বিকজ দ্য রেস্টুরেন্ট ফুডস আর মেড আউট অফ ডিফারেন্ট টাইপস অফ টেস্ট increasing ingredients which are actually harmful chemicals, and these chemicals cause serious health issues such as obesity, diabetes and heart diseases. আমরা এখানে ব্যাখ্যা করে বোঝালাম যে কিভাবে এই টেকওয়ে ফুডসগুলো হেলথ হ্যাজার্ড তৈরি করে এবং স্পেশালি ওবিসিটি তৈরি করে। এরপর হচ্ছে যথারীতি আমরা কী করবো, একটি এক্সাম্পল আনবো, এক্সাম্পলটা রিলেভেন্ট হতে হবে আমাদের মেন আইডিয়ার সঙ্গে। সো এখানে এক্সাম্পলে আমরা বলছি আর রিসেন্ট রিসার্চ কন্ডাক্টেড অর ক্যারিড আউট অর লেড বাই WHO ফাইন্ডস অর ফাউন্ড, চাইলে যে কোনো টেন্স ইউজ করা যাবে এই কেসে, or reveals that 1 out of every 100 teenagers in USA suffers from obesity due to the intake of ready-made foods. ওয়েল, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যে কাজটা করেছি এক্সাম্পলে আমরা একটা সোর্সকে সাইট করেছি, এই সোর্সটা কি WHO। তো আমরা চাইলে কিন্তু আমাদের এক্সাম্পলে যে কোনো সোর্স সাইট করতে পারি, সেটা নিউজ পেপার হতে পারে, ফর এক্সাম্পল ডেইলি স্টার হতে পারে, প্রথম আলো হতে পারে, বা যে কোনো অর্গানাইজেশনসও হতে পারে, আমরা সাইট করতে পারি, কোনো একটা সোর্সকে সাইট করতে পারি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আইএসসির স্টুডেন্টরা আমাকে কোয়েশ্চেন করে যে আমার যদি এক্সাম্পল না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে অফকোর্স উই ক্যান মেক আপ এক্সাম্পলস, আমরা একটু বানিয়ে নিব। সো এটা নিয়ে সম্ভবত আমি থার্ড ক্লাসে বিস্তারিত কথা বলেছি বা সেকেন্ড ক্লাসে, আই এম নট শিওর, দেখে নেবেন। তো কীভাবে এক্সাম্পলগুলো নিয়ে আপনি অর্থাৎ কীভাবে আপনি এক্সাম্পল তৈরি করবেন সেটা নিয়ে কিছুটা আইডিয়া দিয়েছে আমি সেখানে। এনিওয়ে, সো স্টেপ 4 এক্সট্রা আইডিয়া, যেহেতু এখানে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ প্লুরাল চেয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা ম্যান্ডেটরি হয়ে গেছে স্টেপ 4 দেওয়াটা। সো ইন অ্যাডিশন টেক ওয়ে ফুডস ইন কম্পারিজন উইথ হোমমেড ফুডস কস্ট আ লট অ্যাজ ওয়েল। সো আমরা এখানে আরেকটা অসুবিধা দেখিয়েছি, সেটা হচ্ছে যে আমরা যদি টেক ওয়ে ফুডস খেতে থাকি তাহলে কী হবে? আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। জেনারেলি বাসায় তৈরি খাবারের চাইতে টেক ওয়ে ফুডসগুলো কী হয়? অনেক বেশি ব্যয়বহুল হয়, এটাই স্বাভাবিক। সো আমরা এই ডিসঅ্যাডভান্টেজটা এখানে মেনশন করেছে। সো আমরা তাহলে ফাইনাল ভার্সনটা দেখে নিই। আমার কনক্লুশনটা এখনও দেখানো হয়নি, সরি। সো দিস ইজ দ্য কনক্লুশন। আমরা কনক্লুশনে লিখছি যে দিস ইজ ইন কনক্লুশন দিস এসে বেসড অন দি রিফ্লেকশন সিন অ্যাবাভ ফার্মলি বিলিভস অর সাজেস্ট দ্যাট দ্য ডাউনসাইডস অফ রেডিমেড ফুডস ফার আউটওয়ে ইটস আপসাইডস। লক্ষ্য করবেন এখানে আমরা মতামত দিয়েছি, সেই মতামতটা কীভাবে দিয়েছি যে ডাউনসাইডস অফ রেডিমেড ফুডস ফার আউটওয়ে ইটস আপসাইডস, অর্থাৎ এর অসুবিধাটা সুবিধার চেয়ে অনেক বেশি। চাইলে আপনারা একেবারে হুবহু মুখস্থ করে রাখতে পারেন, এসেটুকুন একেবারে এখান থেকে এ পর্যন্ত মুখস্থ করতে পারেন, না সরি একেবারে আপনারা চাইলে এই পর্যন্ত মুখস্থ করতে পারেন। এরপর শুধুমাত্র এই অংশটুকু আসবে হচ্ছে টপিক অনুযায়ী, রেডিমেড ফুডস এইটুকু আসবে হচ্ছে টপিক অনুযায়ী। সো বাকিটুকু আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন আবার হচ্ছে এইখান থেকে। সো দ্যাটস দি কনক্লুশন। আমরা তাহলে ফাইনাল ভার্সনটা দেখে নিই। হয়ে গেল আমাদের বডি পার্ট লেখা। আমরা এই হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন, ইন্ট্রোডাকশন, এই যে বডি পার্ট 1, এই যে বডি পার্ট 2 এবং কনক্লুশন। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। এনিওয়ে, না বললেই না, আমি রিসেন্টলি একটি বই লিখেছি আইএলস রাইটিংয়ের উপর। বইটির নাম হচ্ছে স্টেপ বাই স্টেপ আইএলস রাইটিং গাইডলাইন, বোথ ফর একাডেমিক অ্যান্ড জেনারেল। বইটির সঙ্গে সিডিও থাকবে অথবা ভিডিও লিঙ্ক থাকবে। বইটি কীভাবে পারচেস করবেন এর বিস্তারিত দিয়ে রাখবো হচ্ছে ভিডিওটি ডেসক্রিপশন অংশে। আমি আরেকটি বই লিখেছি, বইটির নাম হচ্ছে কেমব্রিজ আইএলস 10, 11, 12, 13
স্পিকিং সলিউশন, অর্থাৎ কেমব্রিজের 10 to 13 এই 4টি বই শুধু স্পিকিং অংশটুকু আমি সলভ করেছি উইথ এক্সপ্লেনেশনস, এবং দিস বুক ইজ অলসো ফর বোথ একাডেমিক অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেটস, এবং এর সঙ্গে থাকছে সিডি বা ভিডিও লিঙ্ক। কীভাবে কিনতে হবে পেয়ে যাবেন হচ্ছে বিস্তারিত পেয়ে যাবেন ভিডিওটি ডেসক্রিপশন অংশে। এনিওয়ে, ক্লাসটি শেষ করব। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখতে পারেন আমাদের কাছে। আমরা উই উইল অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন্স অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। সেই সঙ্গে এটুকু আমাদেরকে জানান কে কোত্থেকে দেখছেন এই ভিডিওটি বা শিখছেন, বাংলাদেশের কোন জায়গা থেকে, কোন জেলা থেকে। Let us know in the comment section. So thank you once again for watching. দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।